ভাবতেছেন আপনাকে কোথায় নিয়ে আসা হয়েছে? আমাকে গাড়িতে তুলেই তো আমার মুখ ঢেকে ফেলা হলো। এটা তো একটা সিক্রেট ফোর্সের অফিস। আল্লাহরে ডাকেন, কোথায় আইসা যে আটকা পড়ছেন আপনার কোনো ধারণাই নেই। মহানগর নামের সিরিজে আশফাক নিপুণ গোপন বন্দিশালার প্রতীকী চিত্র ফুটিয়ে তুলেছিলেন, কিন্তু তারও আগে নেত্র নিউজ সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে গুমের শিকার মানুষদের বয়ানে অভিযোগ আকারে দেশবাসীর কাছে আয়নাঘর নামে পরিচিতি পেয়েছিল সেসব বন্দিশালা। তাদের বর্ণনা থেকে ভয়াবহ একটি নির্যাতন কেন্দ্রের দৃশ্য হাজির হয়েছিল জনমানুষে। কিন্তু আয়নাঘরের দৃশ্য যখন সত্যি সত্যি মানুষের সামনে উঠে আসে, তখন নৃশংসতার মাত্রা দেখে স্তব্ধ হয় পুরো জাতি। আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। কিন্তু এসবই আসল চেহারা নয়, বাস্তবতা আরও ভয়াবহ, বলছেন গুম সংক্রান্ত কমিশনের সদস্য নূর খান লিটন। যে ভয়াবহ দৃশ্যের অবতারণ হয়েছে ওখানে, সেটা আমরা কল্পনাও করতে পারি না। কত ছোট একটা জায়গায় একটা মানুষকে রাখা যায়। একটা মুরগিকে রাখার জন্য যে ব্যবস্থা, সেটাও কিন্তু ওই মুরগির যে মাপ তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। একটা ক্ষোভ তৈরি করার ক্ষেত্রে মানুষ সেটা করে, কিন্তু একজন মানুষকে আটকে রাখা, এমনভাবে রাখা যাতে ওই জায়গাটির কারণেই সে এক ধরনের নির্যাতন ভোগ করে, অর্থাৎ ওই থাকার ব্যবস্থাটাই ওইটাই একটা নির্যাতনের যন্ত্র হিসাবে বিবেচিত হতে পারে। তারপর কী ধরনের নির্যাতন করত সেটা প্রধান উপদেষ্টার সামনে ভিকটিমের কেউ কেউ বলেছেন, এবং এই জিনিসটা উন্মুক্ত করার চেষ্টা আমরা কিন্তু দীর্ঘদিন ধরে করেছি, এবং সময়, সুযোগ এবং নানান ধরনের প্রতিকূল অবস্থাকে পার করে প্রধান উপদেষ্টা গিয়েছেন এবং জাতির সামনে বিষয়টা উন্মুক্ত হয়েছে। গোপন বন্দিশালাগুলোর সন্ধান খুব একটা সহজ ছিল না জানিয়ে এ মানবাধিকার কর্মী জানান, তদন্তের কাজ যথাসময়ে হয়েছে। প্রধান উপদেষ্টার পরিদর্শনের অনেক আগেই গুম কমিশনের সদস্যরা ঘুরে দেখেছেন এসব গোপন বন্দিশালা। এই সমস্ত জায়গায় কিন্তু কমিশন পূর্বেই পরিদর্শন করেছে। যে বিষয়টা খুব জরুরি দরকার ছিল সেটা হচ্ছে বিষয়টাকে উন্মুক্ত করা, সাধারণ মানুষকে জানানো, এবং সেই জানানোর ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টাটি করা হয়েছে। অর্থাৎ প্রধান উপদেষ্টা, যিনি সরকার প্রধান, তিনি নিজে এই জায়গাগুলো স্বচক্ষে দেখেছেন। এই জায়গায় যে সমস্ত ভিকটিমদের কেউ কেউ ওনাকে ঘটনার বর্ণনা দিয়েছেন, এবং দেশবাসী, বিশ্ববাসী এই জিনিসটা দেখেছেন। এগুলো গোপন যে সেল বা বন্দিশালা যেটাই বলি, এটাকে কিন্তু আমাদেরকেই খুঁজে বের করতে হয়েছে। কোনো সংস্থা, গোয়েন্দা সংস্থা বা কোনো বাহিনী কিন্তু আমাদেরকে দেখিয়ে দেন নাই যে এইটাই হচ্ছে সিক্রেট সেল। বরং আমরা যেটা দেখেছি, বাইরে লেখা রয়েছে রেশন শপ, আমরা সেটা মানে খুলে পেলাম ছোট্ট ছোট্ট সিক্রেট প্রিজন, মানে সিক্রেট সেল। তারপর ধরেন এই যেই ইলেকট্রিক চেয়ার মানে হচ্ছে যে চেয়ারে বসিয়ে মানুষকে ঘোরাতো, মোটর ছিল নিচে, এই চেয়ারটি কিন্তু আমাদেরকে গোডাউনের ভিতর যে ময়লা কাপড় চোপড় এবং কাগজ দিয়ে পেঁচানো অবস্থায় পেতে হয়েছে অনেক সরঞ্জামের ভিতর, এবং তারপর আমাদেরকে এটা বের করতে হয়েছে। যারা আলামত নষ্ট করেছেন তাদেরও চিহ্নিত করা হবে জানিয়ে তিনি বলেন, বাহিনীগুলো নিজেরাই সংশোধনের উদ্যোগ নিলে সবচেয়ে ভালো হয়। আমাদেরকে সব জায়গায় যে জিনিসটা করা হয়েছে, যে মানে তারা আমাদেরকে রিসিভ করেছেন, তারা কথা বলতে চেয়েছেন, কিন্তু মূল জায়গায় যখন আমরা আলোচনায় গিয়েছি সবাই একটি কথাই বলেছেন, ঠিক আমরা জানি না, নতুন এসছি বা এর আগে কি হয়েছে। আমরা কিন্তু অনেক কোনো কোনো ক্ষেত্রে অনেক জায়গায় আমরা পরিবর্তন দেখেছি। অর্থাৎ ওয়ালে রং করা হয়েছে, যেই ওয়ালে অনেক তথ্য সম্বলিত লেখা ছিল মানুষের, সেগুলোর পরিবর্তন দেখেছি। ওয়াল ভেঙে ফেলার ঘটনা দেখেছি, ছোট ছোট রুমকে বড় করা হয়েছে ওয়াল ভেঙে।
তারপরে যেখানে ইন্টারোগেশন হতো সেখানে যে কাচের একটা ঘেরা জায়গা ছিল সেটাকে নষ্ট করে ফেলা হয়েছে। তারপর যে মানুষকে ঝুলানোর জন্য যে ব্যবস্থা ছিল তার কিছু জিনিস রয়ে গেছে আলামত, কিন্তু মূল প্ল্যাটফর্ম যেটা সেটাকে সরিয়ে ফেলা হয়েছে। ওখানে যে ইলেকট্রিক ডিভাইস ছিল সেগুলি সরিয়ে ফেলা হয়েছে। এবং এই কাজগুলি অধিকাংশ ক্ষেত্রেই, এটা আমার এখন পর্যন্ত আমরা যাচাই বাছাই করছি, আমার ব্যক্তিগত ধারণার থেকেই বলবো যে এইটা 5ই আগস্টের পরবর্তী সময়ে এই পরিবর্তনগুলি হয়েছে। এবং এই পরিবর্তনগুলি যে করেছেন কোনো কর্তৃপক্ষের নির্দেশনার বাইরে কিন্তু এই পরিবর্তনগুলি হয়নি। অর্থাৎ একজন পাহারাদার এটা কিন্তু পরিবর্তন করতে পারে না। এটা পরিবর্তন করতে হলে যেহেতু স্ট্রাকচারাল কিছু পরিবর্তন হয়েছে, সুতরাং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই পরিবর্তন হয়েছে বলে বিশ্বাস করি। যেমন একটি চেয়ার এই ঘর থেকে ওই ঘরে যেতে পারে, এটার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার দরকার হয় না। কিন্তু যখন একটা ওয়াল ভাঙতে হচ্ছে, যখন এই শব্দগুলি বাইরে যাতে না যায় সেই ব্যবস্থা নষ্ট করে ফেলা হচ্ছে, তারপর গ্লাসের রং ছিল কালো, সেটাকে আপনি রংটা উঠিয়ে ফেলছেন, এবং নির্যাতনের যে চিহ্নগুলি সেগুলি মুছে দেওয়ার চেষ্টা করেছেন, সেইটাতে মনে হয় যে এই বাহিনী বা এই গোয়েন্দা সংস্থার ভিতর যারা দায়িত্বে ছিলেন তাদের অগোচরে বিষয়গুলি ঘটেনি। আর বাধা আরেকটা, তো এটা খুব স্পষ্টতই বাধা। যেমন ধরেন এই অপরাধগুলি সংগঠিত হয়েছে ব্যাপক মাত্রায়, এটি 1টি 2টি বা 3টি বিচ্ছিন্ন ঘটনা না, ব্যাপক মাত্রায় ঘটেছে, এর ব্যাপক অনেক সময় নিয়ে ঘটেছে। আপনারা দেখেছেন আজমি সাহেব বা এরকম আরও আরমান, এর বাইরেও অনেকে আছেন যাদের 3 থেকে 8-9 বছর পর্যন্ত এই সমস্ত সিক্রেট প্রিজনে বা সিক্রেট সেলে ছিলেন। তো এটি অগোচরে হওয়ার কোনো সুযোগ নেই, বা 1-2 জনের সিদ্ধান্তে এটি হওয়ার সুযোগও নেই। এটি সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনায়, সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন সাপেক্ষেই এই ঘটনাগুলি ঘটেছে। এরকম দৃশ্যত এরকম কথাবার্তা, মানে এরকম আলামত আমরা পেয়েছি। আর অনেকে তাদের অসহায়তার কথা বলেছেন যে আমাদের উপায় ছিল না, উপরের নির্দেশ। কিন্তু আসলে দিনের পর দিন এই ধরনের অবিচার, অনাচার এবং নির্যাতন ঘটেছে, এটা রাষ্ট্র যারা পরিচালনা করেছেন, মন্ত্রী, প্রধানমন্ত্রী বা তাদের উপদেষ্টা, তারা একেবারে জানবেন না, এটা বলার সুযোগ নেই। 13 ফেব্রুয়ারি ঢাকার ক্যান্টনমেন্টে ডিজিএফআইয়ের অফিসের পাশে এবং আগারগাঁও ও উত্তরায় র্যাব অফিসে 3টি গোপন বন্দিশালা দেখতে যান প্রধান উপদেষ্টা। এ কয়েকটি শুধু নয়, এমন নির্যাতন কেন্দ্রের সংখ্যা 800 বা তারও বেশি। সারা দেশে ছড়িয়ে থাকা আরও গোপন বন্দিশালাগুলো মানুষের সামনে নিয়ে আসতে মিডিয়ার প্রতি আহ্বান জানান নূর খান। অন্যগুলি আমরা মনে করি যে সাংবাদিকরা নিজ উদ্যোগেই এগুলি বের করে আনতে পারেন, কারণ এই কাজটি তো প্রধান কাজ না। প্রধান কাজটা হচ্ছে অনুসন্ধান করা, দলিল দস্তাবেজ জোগাড় করা, আলামত সংগ্রহ করা, আমাদের তো ওইটা প্রধান কাজ। এটি প্রধান উপদেষ্টাকে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে দেশবাসীর সামনে একটি অংশ আমরা উন্মুক্ত করলাম। এর বাইরে সারা দেশেই কিন্তু এই ধরনের সিক্রেট সেল বা প্রিজন আছে। তবে আমরা এই পর্যন্ত যত জায়গায় গিয়েছি সব জায়গায় পেয়েছি। আমরা চট্টগ্রামে পেয়েছি, ঢাকায় পেয়েছি, নারায়ণগঞ্জে পেয়েছি, বগুড়ায় পেয়েছি, এবং বগুড়ায় একটা বিশেষ ধরনের বন্দিশালা পেয়েছি, সিক্রেট প্রিজন পেয়েছি, সিক্রেট সেল পেয়েছি। সেটা হচ্ছে বগুড়া পুলিশ লাইনের ভিতরে, যেখানে পুলিশদের অন্যান্য কার্যক্রম চলার কথা, সেখানে আমরা দেখেছি বন্দীদেরকে আটক রাখার জন্য ওদের যে দোতলা বিল্ডিং সেটার একটা অংশকে কারাগারে পরিণত করেছে। আমরা দেখেছি একটা স্কুল, ওদের ট্রেনিং সেন্টার, সেটাকে ওরা নির্যাতনের কক্ষ হিসাবে ব্যবহার করেছে, জিজ্ঞাসাবাদের কক্ষ হিসাবে, এবং ওখানেও বন্দীদের রাখা হয়েছে। এরকম জেলা পুলিশের দ্বারা, অর্থাৎ কোনো কোনো জেলার পুলিশ সুপার এই ধরনের বেআইনি কার্যক্রমের সাথে সরাসরি যুক্ত ছিলেন, এবং এই কার্যক্রম কোনো মতে পুলিশ হেডকোয়ার্টার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জানার বাইরে ঘটার সুযোগ নেই। আমরা বগুড়ায় দালিলিক প্রমাণও পেয়েছি।
ভুক্তভোগীদের নিয়ে প্রধান উপদেষ্টা এসব নির্যাতন কেন্দ্র পরিদর্শন করায় তদন্ত ও বিচার প্রক্রিয়া দ্রুত হবে, আস্থা বাড়বে জনমনে। মানুষ বিশ্বাস করছে যে এই ঘটনার সাথে যারা যুক্ত, যেহেতু রাষ্ট্রের যারা মানে দেশ যিনি পরিচালনা করছেন, সরকার প্রধান, তিনি যখন ওই জায়গাগুলি দেখেছেন, বর্ণনাগুলি শুনেছেন ভিকটিমদের কাছ থেকে, তাহলে নিশ্চয়ই ন্যায্য বিচারের ক্ষেত্রে একটা অগ্রগতি হবে। অর্থাৎ বিচারের উপর মানুষের যে একটা অনাস্থা ছিল যে এইগুলি কখনোই বিচার হবে না বা লোকচক্ষুর সামনে এই জিনিসগুলি আসবে না, তো প্রথম ধাপ তো আমরা অতিক্রম করলাম, যে বিষয়টা উন্মুক্ত হলো সাধারণ মানুষের কাছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই ধরনের ঘটনার সাথে যারা যুক্ত, অর্থাৎ যারা এই ঘটনাগুলি ঘটিয়েছেন, মানুষকে নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, হত্যা করেছেন, বর্বরতার সর্বোচ্চ প্রদর্শন যারা করেছেন, তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে বিচারের আওতায় নেওয়া। অনেকেই মুখ খুলছেন না, ভিকটিমরাও অনেকে এখনও ভয় পাচ্ছেন যে আজকে আমি বললাম, কালকে যদি ওই ফ্যাসিস্ট সরকারের দোসররা আমাকে ক্ষতি করে, এটা বা পরিস্থিতির পরিবর্তন হয়, এই কারণে অনেকে মুখ খুলছেন না। কিন্তু গতকালকের প্রধান উপদেষ্টার ভিজিটের মধ্য দিয়ে, পরিদর্শনের মধ্য দিয়ে মানুষ সাহসী হবে এবং আরও মানুষ কথা বলবে। ভিকটিমরা যেমন ভিকটিমরা কথা বলবে, যারা প্রত্যক্ষদর্শী আছেন বা এই ঘটনার সাথে পরোক্ষভাবে বা দূরবর্তী সাক্ষী আছেন, তারাও আমার বিশ্বাস যে এখন মুখ খুলবেন। এবং সবচেয়ে ভালো হয় যে যারা এই ঘটনার সাথে যুক্ত, তারা যদি বিষয়টাকে উন্মুক্ত করে দেন জাতির সামনে, এবং এই সমস্ত বাহিনী বা সংস্থাগুলির যারা প্রধান আছেন, তারা যদি নৈতিকতা প্রদর্শন করতে পারেন যে না, আমরা এই দায় আমরা নেব না, বাহিনী বা আমাদের সংস্থায় দায়ী দেব না, মানে এই দায় নেব না। সমাজকে পুনর্গঠন করতে রিকনসিলিয়েশন বা পুনর্মিলন কার্যক্রমের উপর জোর দেন দীর্ঘদিন মানবাধিকার নিয়ে কাজ করা এই আইনজীবী। এই নিষ্পত্তির পথ একটি, সেটা হচ্ছে অপরাধীদেরকে চিহ্নিত করে ন্যায্য বিচার করা। এইটার মধ্য দিয়েই মূলত এই কঠিন বার্তাটি যাবে, যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের কাজ করতে সম্মত না হয়, সাহস না পায়।